আকাশে যখন দেখবেন বৃষ্টি হয়, আর বৃষ্টি যখন জলে পড়ে দেখবেন বাবা একটা গোল গোল মতো মানে বিম্বের সৃষ্টি হয়, ওটাকে বলছে বিম্ব। দেখবেন জলে যখন ঢেউ দেবে, জলে জলে লেগে একটা ডুমুর মতো হয় না, ওইটাকে শাস্ত্রের কথা বলছে বিম্ব। আর রাধারানী যেই না জলে ঢেউ দিয়েছে বাবা, একটা করে বিম্ব হচ্ছে। আর প্রত্যেকটা বিম্বে আমার গোবিন্দ আজ মুরলী ধারে। কৃষ্ণ প্রেমে এমন বিভোর, প্রত্যেকটা বিম্বে দেখছে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তো বিম্বের মধ্যে নেই। কৃষ্ণ আছে কদম্ব বৃক্ষের ডালে বসে বসে বাবা রাঙাচরণ দোলা দিচ্ছে, মাসিটা বাজাচ্ছে। আর ওই প্রতিচ্ছবিটা যমুনায় করেছে, আর ওই ছবিটা বাবা প্রত্যেকটা বিম্বের মধ্যে যেন কৃষ্ণ দেখা যাচ্ছে। আর যখনই দেখা যাচ্ছে রাধারানী মনে মনে করছে অনেকদিন পরে পেয়েছি, ধরি ধরি মনে করি ধরিবারে নাহি পারি, হে গোবিন্দ হে গোবিন্দ, আজ যখন তোমাকে হাতে নাতে ধরেছি, হাতে নাতে ধরেছি, এইবার দেখো কি করি তোমার ব্যবস্থাটা। ওই কলসিটা নিয়ে রাধারানী কত বোকা দেখো, রাধারানী কি করেছে, যমুনার ঘাটে কলসিটা এমনি করে ধরেছে মুখ, আর ধরে আস্তে আস্তে ঢেউ দিচ্ছে। মানে ওই যে বিম্বের ভিতরে কৃষ্ণের ছবি আস্তে আস্তে করে ঢেউ দিয়ে কলসির ভিতরে দিয়েছে, আর কলসির ভিতরে দিয়ে মুখটাকে আঁচল দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে। আর বেঁধে দিয়ে তাকে তুলে নিয়েছে। কাকে তুলে নিয়ে বলছে, বধূ অনেকদিন ধরে মনে মনে করি আমি তোমায় ধরবো ধরবো, কিন্তু ধরতে পারি না। আর আজকে যখন ধরেছি, চলো আমি তোমাকে মুখ বন্ধ করে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। কলসিতে নিয়েছে মা, আর কলসিটা কাকে নিয়ে এক পা দু পা করে রাধারানী গৃহের দিকে ফিরছে। ওমা, আমার বধূর দম বন্ধ হয়ে যায়নি তো? আঁচল দিয়ে তো মুখটা মানে কলসির মুখটা তো এঁটে দিয়েছি, যদি দম বন্ধ হয়ে যায়। এইবার আঁচলটা খুলেছে, আর আঁচলটা খুলে বাবা যেই না তাকিয়েছে কলসির ভিতরে, দেখে না সে বিম্ব না। অমাইরা বিম্ব চিরস্থায়ী, ও তো ঠেকা লাগলেই বাবা ফেটে যাবে, যাবে না? যেই না কলসির গায়ে বিম্বটা লেগেছে, ফেটে গেছে। আর ফেটে যেতেই কি গোবিন্দ আমার ওই বিম্বের ভিতরে ছিল? গোবিন্দ তো আমার কদম্ব বৃক্ষের ডালে ছিল, ছবিটা পড়েছে। রাধারানী কি করেছে বাবা, রেগে গিয়ে আজকের কলসিটাকে নিয়ে আমি কত যত্ন করে আমার বধূকে ধরে আনলাম, কিন্তু ধরতে পারলাম না। কানে চুপ করে কলসিটাকে রেখে দিয়ে আবার রাধারানী পাগলিনীর মতো আমার গোবিন্দকে ধরবে বলে যাচ্ছে। এইবারে পিছনে থেকে কলসি ডাক দিল, রাধে গো এত ধৈর্য হারা হয় না, তুমি বোধহয় জানো না, এত ধৈর্য হারা হলে গোবিন্দ মেলে না। ভালোবাসার মানুষ যদি পেতে হয়, আগে তোমার ধৈর্যটাকে স্থির করে রাখতে হবে, তোমাকে ধৈর্য রাখতে হবে। বলি ধৈর্য কৃষ্ণ ধৈর্য থাকলে তবে তো কৃষ্ণ মিলবে। এক
ডাকলাম, দুবার ডাকলাম, তিনবার ডাকলাম, 1 মাস হলো, 1 বছর হলো, ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স হলো, আরে একবারও সাড়া দেয় না তো আর ডাকবো না, প্রয়োজন নেই। কে বলেছে? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা জন্ম জন্মান্তর জন্ম কর্ম করে যা, ফলের আশা করো না, সময় মতো ভগবান ঠিক ঘরে পৌঁছে দেবে। রাধারানীকে কলসি বলছে, মৌমিতা বলছে না। কলসি বলছে রাধে অত অধৈর্য কেন? ধৈর্য রাখো, ধৈর্য কৃষ্ণ মেনে। রাধারানী বলছে ওরে বাবা তুই তো একটা মাটির কলসি, তুই আবার এত ধৈর্য বুঝলি কি করি? বলে রাধে গো। এই জায়গাটা সবাই একটু মন দিয়ে শুনবে। এই যে কলসি বলছে ধৈর্য কৃষ্ণ মেলে, ধৈর্য কৃষ্ণ পাওয়া যায়। রাধারানী বলছে তুই মাটির কলসি, অত শত বুঝিস কি? বলে রাধে গো এই জগতে সবাই আমায় বলে মাটির কলসি, এই জগতে সবাই বলে আমায় মাটির কলসি। কেউ তো কোনোদিন আমায় ভালো গুণ গুলো দেখে না, কেউ তো ভালো গুণ দেখে না। আমাইরা মাটির কলসি তৈরি হচ্ছে কি করে? কলসি তার আক্ষেপের কথা রাধারানীর চরণে জানাচ্ছে, দেখো আমার জীবনটা কত ঘাত প্রতিঘাত। কি গো, একটা কলসির জীবনে কত ঘাত প্রতিঘাত। আপনারা আমরা তো মানুষ, আমাদের আসবে না? সংসার মায়া মধ্যে পড়ে আছি, আমাদের আসবে না জীবনে? একটা কলসির জীবনে যদি এত ঘাত প্রতিঘাত থাকে, দেখেন কলসি বলছে রাধে গো আমি মাঠে মাটি হয়েছিলাম। ভালো করে শুনবেন বাবা, কলসির জীবন কাহিনীটা। আমি মাঠে মাটি হয়েছিলাম, ওই পাল মশাই মাথাতে ঝোড়া কোদাল নিয়ে গেল মাঠে। বাবা পাল মশাই তাদের বলে যারা চপ বিক্রি করে তাদের পাল মশাই বলে। কাদের বলে? হ্যাঁ, মাটির জিনিস যারা তৈরি করে কুমোর, হ্যাঁ ওদেরকে ভালো কথা বলছে পাল মশাই। আজকে মাটি রাধারানীর কাছে, কলসিটা রাধারানীর কাছে দুঃখ করছে, রাধে গো পাল মশাই মাথাতে ঝোড়া আর একটা কোদাল কাঁধে করে নিয়ে মাঠে গেল। ওই মাটিটা কেটে ঝোড়াই তুলে পাল মশাই মাথার উপরে তুলে নিল। মাটির মনে মনে আনন্দ, হে গোবিন্দ হে গোবিন্দ কিন্তু তারপরে দেখে তা নয়, তা নয়। এইবার মাথাতে ঝোড়াই করে মাটি বয়ে নিয়ে বাড়িতে ফেলল। আমাইরা বাড়ির উঠানে দুধ করে ফেলে দিল। আর যেই নাম ফেলে দিল, এবার বাড়ির লোকজনেরা বালতি কলসিতে করে জল আনছে, জল এনে বাবা একটু একটু করে ওই মাটির উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। আর যখন মাটিতে ছিটিয়ে দিয়েছে, মাটি কেঁদে কেঁদে বলল, কেঁদো আমার, তুমি আমার কষ্টের কথা ভেবে আমার এত আদর যত্ন করছো। কিন্তু তারপরে দেখে তা নয়, তা নয়। আওয়াজ এই না বিকাল হলো, এইবার পাল মশাইয়ের বাড়ির লোকজনেরা সবাই ওই মাটির উপরে উঠে দাঁড়িয়েছে। এইবার কি করছে গো, একেবারে পেশাই করছে, একবার পর সবাই মিলে মারাচ্ছে। আর এত জোরে জোরে মারাচ্ছে, মাটি কেঁদে কেঁদে বলে, হায় ভগবান আমি মাঠে ছিলাম ভালো, কে বলেছিল তোমার এত ভালো করতে? এইবার বেশ করে সবাই মারানো হয়ে গেল, কাদাটাকে মানে ননি মতো ভাব। এইবার চর গায়ে ঘোরাচ্ছে, মন 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 করে ঘুরছে। এ তো আরো জ্বালা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। মাটির মাথাটা বন বন করে ঘুরছে, এ দেখছে আরো দ্বিগুণ জ্বালা, আমি মাঠে ছিলাম ভালো, এ আরো দ্বিগুণ জ্বালা, কে বলেছিল তোমার এত ভালো করতে? এইবারে যখন চরকায় ঘুরিয়ে কলসি তৈরি হয়ে গেল, কলসি তৈরি হয়ে গেল,
কলসি রোদে, ওই কলসি গুলো রোদে শুকাতে দিল। কিরকম কষ্ট। এইবার যেই না রোদে শুকিয়ে যাচ্ছে, দেহটা পুড়ে যাচ্ছে, এখানে শেষ নয়। এইবারে রোদে থেকে তুলে পাশ বাড়ি যখন আগুনে দাউ দাউ করে জ্বলে, সারি সারি ভাবে কলসি গুলো সাজাইয়ে দিল। ওই জ্বলন্ত আগুনে কলসি গুলো পুড়ে লাল হয়ে গেল। কি গো, রূপ বদলালো। কালো ছিল, সোনার মতো যেন চকচক করছে, রূপ বদলালো। কিন্তু বাবা ওই রূপ বদলাতে গিয়ে কেউ ফেটে গেল, কেউ চটে গেল। কিন্তু কেউ যারা বাবা গরম সহ্য করতে না পারছে, ভিতরে গিয়ে ফেটে যাচ্ছে। কলসি ফেটে যায় না, চটে যায় না, চিড় খেয়ে যাচ্ছে। কিন্তু যারা রয়ে যাচ্ছে, পালা মশাই আগুন থেকে বের করেছে। আরে আগুন থেকে বের করে একটা করে চাপড়ে মেরে দেখছে কলসিটা কত পোড় খেয়েছে। চাপড় মেরে দেখে নিল কত পোড় খেয়েছে। এইবার পাল মশাই বাজারে গেল, কলসি গুলো সাজানো রয়েছে সারি সারি ভাবে। এদিকে রাধা রানীর বাবা বিশ্বভানু রাজা যেই না মেয়েকে নিয়ে মেলায় এসেছে, রাধা রানীকে নিয়ে মেলায় এসেছে, আর এসে দেখছে বাবা কলসি গুলো সাজানো। রাধা রানী বায়না ধরেছে বিশ্বভানু রাজার কাছে, ও বাবা আমার একটা কলসি কিনে দাও। তা বিশ্বভানু রাজা বলছে, দাঁড়া মা, কলসি যখন চেয়েছিস তোকে দেব। এইবার কলসিটা নিয়েছে। আজ বিশ্বভানু রাজা কলসিটা নিয়ে ভালো করে চড় মেরে ওই কলসিটা কত পড়ে খেয়েছে। কলসি কেঁদে কেঁদে বলে, হাই ভগবান, যে বিক্রি করে সেও মেরে দেখে না, আরে যে বাজারে থেকে কিনে নিয়ে যায় সেও আমায় মেরে দেখে। মাঠে মাটি হয়ে থাকা থেকে বাজারে বিক্রি হওয়া পর্যন্ত যদি জীবনে এত ঘাতে প্রতিঘাতে সহ্য না করতাম, যদি তোমার বাবা কিনে তোমার কাকে তুলে না দিত, তুমি যদি আমাকে নিয়ে যমুনার ঘাটে না যেতে, তাহলে বলো বলো যুগল চরণ অত ভেঙে পড়ছো কেন? তাহলে আমার জীবনের দিকে তাকিয়ে দেখো, যদি এত কষ্ট না করতাম তাহলে কি তোমার কাকে উঠে জল আনতে যেতাম আর রাধা গোবিন্দের যুগলকে আমি দেখতে পেতাম কোনোদিন? রাধারানী কলসির কথা শুনে বলছে, চল তোর জীবনে যখন এত কষ্ট, চল আর আমি তোকে কষ্ট দেব না, চল বাড়িতে চল। ও বেটাকে ধরা যাবে না, ওকে ধরে রাখা যায় না, চল। রাধারানী আমার কলসিটা আজ ফেলে দিয়ে যেই না ঘরে ফিরে এসেছে। রাধারানী শাশুড়ি ননদী, মানে কাল ননদী কুটিলা। রাধারানী বাড়িতে ফিরেছে, ফিরতেই বাবা কুটিলা ধরেছে, বউ আইব। রাধারানী প্রতিদিন বাবা, রাধারানীর বাবা বিয়েতে যৌতুক দিয়েছিল বাবা সোনার কলসি। রাজা তো সোনার কলসি, আর মেয়েকে দেখভাল করবার জন্য 8টা দাসী পাঠিয়েছিল, অষ্টশস্য। আর সেই 8 জনকে দেখবার জন্য এক একজনের
পিছনে বাবা আরো 8 জন করে পাঠিয়েছে, মানে 8টা 64। তার মানে একটা মেয়েকে বিয়ে দিতে বাবা পিছনে কতজনকে পাঠাতে হয়েছে ভেবেছো? হ্যাঁ, দেখেছো কত বড় নাকি হাঁড়ি বস্তু খাওয়ার জন্য। রাধারানীর বিয়েতে বাবা এই মেয়েগুলো শুধু যৌতুক হয়েছিল। রাধারানীকে দেখবে 8 জন সখী সাজাবে গোজাবে, 8 জন সখী, আবার 8 জন সখীর পিছনে এক একজনের পিছনে আরো 8 জন করবে। এতজন মেয়ে ছিল বাবা, আর এতজনকে পাঠিয়েছিল রাধারানীর সঙ্গে রাধারানীর শ্বশুর বাড়ি। আর মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছিল সোনার কলসি। আজকে ননদই বেশ করে ধরেছে, বউ আরে সোনার কলসি তুই হারালি কি করে? এই জায়গাটা বাবা একটু ভালো করে মন দিয়ে শুনবে। রাধারানীকে প্রশ্ন করছে সোনার কলসি হারালি কি করে, আগে উত্তর দে। রাধারানী কিছু বলতে পারছে না। তেমন সময় ললিতা ইঙ্গিত করে, কারণ ললিতা বাবা যারা মরম সখী হয় এদের সঙ্গে মুখে মুখে কোনো কথা হয় না, চোখে চোখে কথা হয়। তার নয়নে নয়নে রাধারানীকে প্রশ্ন করছে, কিরে কলসিটা গেল কোথায়? কার কাছে দিয়েছিস নাকি ফেলে ফেলে দিয়ে এসেছিস, কি করেছিস? কলসি কই? সোনার কলসি, অনেক টাকা দাম, গেল কোথায়? আচ্ছা মায়েরা বলো তো, যখন কোন মানুষ তামার আংটি পরে, তামা পড়তে পড়তে বাবা কিছুদিন পরে যখন একটা রূপোর আংটি তৈরি করে, তখন কি বাবা তামা পড়তে ভালো লাগবে? কোনদিন লাগে? লাগবে না। তামাটা ফেলে দেবে, ফেলে দিয়ে বাবা রূপোর আংটিটা পড়বে। এইবার রূপো পড়তে পড়তে কোনো কষ্ট করে অনেক কাজকর্ম করে যখন ইনকাম বেশি হবে বাবা অনেক কষ্ট করে একটা সোনার আংটি বানালো। আর সোনার আংটি যদি বানায় আর কি বাবা রূপোর আংটি ভালো লাগবে? রূপোটা খুলে দেবে, দিয়ে বাবা আবার সোনার আংটি পরবে। আর সোনার পরার পরে যদি আরো উন্নতি হয়ে যায়, যদি বাবা একটা হীরের আংটি তৈরি করে, তখন কি আর সোনার আংটি ভালো লাগবে? লাগবে না। সোনাটা খুলে দিয়ে হীরের আংটি পরবে। তা ললিতা ইঙ্গিত করে বলছে, হ্যাঁ রে সোনাটা এত বহুমূল্য, তা সোনার কলসি ফেলে দিলি, তোর সোনার কলসি হারিয়ে গেল, তাহলে সোনার থেকে কি আরো মূল্যবান জিনিস পেলি? হ্যাঁ, সোনার থেকে কি আরো মূল্যবান জিনিস পেয়েছি? নয়ন ইঙ্গিত করে বলছে, ললিতা আমি ওই সোনা মনে মানিকের থেকে আরো মূল্যবান সম্পদ দর্শন করলাম, আরো দর্শন করলাম। ওই সোনার কলসি নিয়ে যখন যমুনার জলে ঢেউ দিলাম, ওই ঢেউ দিতে দিতে সেই রূপের মানুষ আমি দর্শন করলাম। আরে ওই রূপের মানুষ দর্শন করিতে করিতে যেই নাই আমার নয়নটা সেই নয়নে পড়ে গেল। ওরে ললিতা আমার কাঁধ থেকে ওই সোনার কলসি যমুনার জলে ভেসে গেল। ললিতা রে আমি ওই কলসিতে জলে ভরে আনতে পারলাম না, ওই কুম্ভে আমি জলে ভরে আনতে পারলাম না। কেন জানিস ললিতা? ওই রূপের মানুষ দর্শনে পরে আমি ঘরে ফিরে আনলাম। আরে ঘরে ফিরে আসবার সময় আমি কি আনলাম জানি? আমার নয়ন কুম্ভে জল ভরে অপরূপ মানুষ দর্শন আমার নয়ন কুম্ভে জল আমি ভরে
হে আস্তে রাধারানীর ভাবে দর্শন করে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গ দেবী সুদেবী সবাই এসে বললেন রাধে রে। রাধে আমরা হরিদাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। বড় ভালোবাসি। রাধে আজকে তোর বধুর রূপের কথা একটু বলবি, শুনবি তো না আমার বধুর রূপের কথা? চল। তবে আমি যে বলবো আমি যে রূপ দেখেছিলাম সব আজ দেখলাম তাদের গোসা আমি দেখে আমি দেখে গেলাম তাদের আমি দেখে গেলাম তাকে আমি দেখে গেলাম একে অঙ্গে কত না নয়নে না দুনয়নের বলি আমারে আমার বধুর রূপের ললিতা আমি যে রূপ দেখেছি যমুনার ঘাটে সেই রূপের কথা তোদের বলবো। এক নয়নে আমি দেখলাম কিন্তু কি তোদের বলবো কি রূপ দেখেছি জানিস? বেঁধেছে আজ নবগঙ্গা
বিনোদ আজ নবগুঞ্জ বলি উপরি ময়ূরের পাখা বামে ওই উপরে ওই বামে অমাইনা গোবিন্দের মাথা চূড়া দেখেছো? কারণ চেনা চেনা যদি অসুবিধা হয় ওই বেটার চিনতে অসুবিধা হয় না। কেন? মাথায় ময়ূরের পালক বোঝা আছে, শুধু পালক নয় চূড়াটা আছে, দেখবেন লক্ষ্য করে বামে দিকে চূড়া বামে দিকে মায়ের কত সাধে মাথা চূড়া। চূড়া বামে দিকে দেখো হেলে আছে ললিতা বলল রাধে রে, ওরে রাধে রে চূড়া ডানে দিকে হেললো না, সামনে হেললো না, পিছনে হেললো না, রাধে রে কেন বামে খেললো? কিরে বামে খেললো কেন? বলে বামে থাকে আমার প্রেমময়ী, আমার গোবিন্দের বামে থাকে প্রেমময়ী রাধা রাধা। আর সর্বক্ষণ বাবা যখন যুগলে দাঁড়ায় দুজনের চরণ এক জায়গা থাকে, আর এই যে মাথার চূড়া আর ভগবানের চরণের নূপুর, এদের দুজনের ঝগড়া হয়, জানো তো? দুজনের ঝগড়া হয়। আচ্ছা মা বলো তো, চূড়া বড় না নূপুর বড়? বলো বলো, চূড়া বড় নূপুর বড়? বাহ, বড় বুদ্ধিমান বুদ্ধিমত। কিন্তু অনেক মানুষ বলে বাবা চূড়া বড় কেন? বাহ্যিক জগতের ভক্ত উপরে আছে ওইটা বড়। বলে না, বড় সেই হয় এই জগতে যে জন রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্তি হয়েছে, যে জন চরণের ধুলা সদাই হৃদয়ে ধারণ করে, বলি এ জগতে সেই ধনী, যে জন যুগল চরণে সারে বলিয়ে যা সেই তো তাহলে মায়েরা ভগবানের চরণের নূপুর বড়, চূড়া বড় নয়। কেন? রাধা গোবিন্দের যুগলের চরণের ধুলা সবসময় পাচ্ছে।